এক গ্রামে সুবল আর বিমল নামে দুই ভাই বাস করত। তাদের বাবা অনেক আগেই মারা গেছে। হায় হায়, এবারও আমার সব আলু খেতেই পচে গেল। হায়, এবার আমাদের কি হবে? কেমন করে সংসার চালাবো আমি? ঘরে আমার অসুস্থ মা, ওষুধই বা কিনবো কি করে আমি? আরে সুবল, তোর আবার কি হলো? কাঁদছিস কেন গলা ছেড়ে? আমার ক্ষেতের সব আলু পচে গেছে, তাই তো কাঁদছি প্রধান মশাই। পর পর কয়েকবার যখন আলু পচে গেল, তখন আলুর চাষ না করলে হতো না? কি বলছেন প্রধান মশাই? আলু ছাড়া আমি কোনো চাষই জানি না। আমাদের এবার কি হবে? নতুন চাষ করবই বা কেমন করে? কে শেখাবে আমাকে চাষ করা? তার আমি কি জানি? আমি কি তোকে হাতে ধরে চাষ করা শেখাবো নাকি? যত সব। শোন সুবল, আজকের ভেতরে তোর ক্ষেতের সব পচা আলু তুলে ভাগারে ফেলে দিবি। পচা আলুর গন্ধে টেকা যাচ্ছে না। ঠিক আছে প্রধান মশাই। মন খারাপ করে সুবল তার মায়ের পাশে বসে রইল। কি হয়েছে বাবা? তোর মুখটা অমন শুকনো কেন? শুনলাম এবারও নাকি আলুর ফলন ভালো হয়নি। বাকি দিনগুলো কেমন করে চলবে, কিছু ভেবেছিস? মা, তুমি এসব একদম ভেবো না। আমি সবটা সামলে নেব। তুমি নিজের খেয়াল রেখো। ওষুধ খেয়েছো মা? ওষুধ ফুরিয়ে গেছে রে বাবা। তোর ফসল নষ্ট হলো, কোন মুখে আর ওষুধের কথা বলি বলতো? তাই বলে তুমি এই অসুস্থ শরীরে ওষুধ না খেয়ে থাকবে? এটা একদম ঠিক কথা নয় মা। আমরা তো আছি, তুমি একদম ভেবো না মা। কিরে বিমল, কখন থেকে রান্না করে বসে আছি, খাবি না? আয়, আবার মাঠে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও না, আর একটু ঘুমাই। অনেক বেলা হলো, ওঠ এবার, খেয়ে নে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, উঠছি। খুব চিন্তায় আছি রে। প্রতিবার ফসল ফলাই, কিন্তু একবারও ফসল ঠিক মতো হয় না। প্রতিবার আলু পচে যায়। আচ্ছা দাদা, আমরা তো প্রতিবার মাটির নিচের ফসল ফলাই, তাই আমরা বুঝতে পারি না ফসল ঠিক আছে না পচে গেছে। দাদা, এবার এক কাজ করলে কেমন হয়? আমরা মাটির ওপরের ফসল ফলাবো, যাতে আমরা দেখতে পারি ফসল কেমন হয়েছে। তা ঠিক বলেছিস, কিন্তু কি ফসল ফলাবো? কেন দাদা, তরমুজ ফলাবো। এই গরমের মধ্যে তো তরমুজের চাহিদা অনেক। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে তাই হবে। কিন্তু তরমুজ কেমন করে চাষ করে আমি তো জানি না রে। চলো আমরা বরং মায়ের কাছে যাই, মা কত কি যে জানে। চলো। তারপর ওরা দুজন মায়ের কাছে গেল। আমি সব শুনেছি, তোরা তরমুজের চাষ করবি তো? খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু তরমুজ গাছের তো অনেক দাম রে। ওসব তুমি ভেবো না মা। আজ তরমুজের বীজ আনার সময় তোমার জন্য ওষুধও নিয়ে আসবো। তুমি শুধু বলো কেমন করে তরমুজ চাষ করব। বীজ না কিনে তরমুজের চারা কিনে রোপণ কর বাবা, এতে ফলন বেশি হবে, আর বীজের চেয়ে চারার দামই কম। ঠিক আছে মা, আর কি কিনবো? আর কিছু কিনতে হবে না, চারাগুলো জমিতে লাগিয়ে দিবি আর নিয়মিত পানি দিবি, ব্যাস, আর কিছু করতে হবে না। ঠিক আছে মা, তাই হবে। সুবল চারা কিনে নিয়ে এলো। সুবল আর বিমল জমিতে চারাগুলো রোপণ করলো। পালা করে দুই ভাই তরমুজ গাছের দেখাশোনা করতে শুরু করলো।
আরে বাহ, তরমুজের গাছে কত কত ফুল ফুটেছে। এবার আমাদের দুঃখ নিশ্চয়ই দূর হবে। এসব আমার পরিশ্রমের ফল। অন্যদিকে জানো মা, আমাদের জমিতে এবার তরমুজের অনেক ভালো ফলন হয়েছে। ভাগ্যিস তুমি আমাকে চাষের উপায় বলেছিলে। তোরা দু ভাই তো অনেক পরিশ্রম করেছিস, তাই তো ফলন পেয়েছিস রে বাবা। শোন, আমাদের যা কিছু আছে সবই তোদের। সামান্য সম্পদের জন্যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করিস না। কয়েকদিন পর তরমুজের বেশ ফলন হলো। ওরা অনেক টাকা পেল। কিন্তু এইবার হলো আরেক কাণ্ড। হ্যাঁ রে বিমল, এবার তো ফসল অনেক ভালো হয়েছে। ফসল বিক্রি করলে অনেক টাকা হবে। এটা দিয়ে আমরা বড় বাড়ি বানাবো। না দাদা, আমি ভালো ভালো পোশাক কিনবো। ভালো পোশাক দিয়ে কি করবি যদি ভালো বাড়ি না থাকে? তো ভালো বাড়ি দিয়ে কি করব যদি পোশাকই না থাকে, যদি ছেঁড়া জামা কাপড় পরতে হয়? শোন ভাই, জমি কেনে বুদ্ধিমানেরা, সোনা কেনে চালাকেরা, আর পোশাক কেনে মূর্খরা। শোনো দাদা, আমি মূর্খই, তাই পোশাক কিনবো। তোমার এত সমস্যা হলে তুমি আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আর তরমুজের ভাগও আমাকে দিতে হবে। তরমুজের ভাগ কেন দিব তোকে? তরমুজ তো আমি কষ্ট করে চাষ করেছি। তো কি হয়েছে? তরমুজ চাষ করার বুদ্ধি তো আমি তোমাকে দিয়েছিলাম, তাই না? তুই তো শুধু বুদ্ধি দিয়েছিলি, আমি তো নিজের পরিশ্রম দিয়ে চাষ করেছি, তাই এত ভালো ফলন হয়েছে। আমিও তো বাড়িতে থেকে রান্না করেছি, তা না হলে তুমি কি চাষ করতে পারতে? আমিও তো কষ্ট করে রান্না করেছি, তাই না? না হলে তো না খেয়ে থাকতে হতো তোমাকে। আমি আমার তরমুজের ভাগ দিতে পারবো না, শুধু জমির ভাগ পাবি তুই। তা তো হয় না, সব জায়গায় সমান ভাগ হবে। চলো, আমরা গ্রাম প্রধানের কাছে যাব, সেই আমাদেরকে সমান সমান ভাগ করে দেবে। তারপর তারা দুভাই মিলে গ্রাম প্রধানের কাছে গেল জমি সমান ভাগ করে নেয়ার জন্য। জনাব, আপনি আমাদের দুই ভাইয়ের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিন। কেন, কি হয়েছে? তোদের দুজনের তো অল্প একটু জমি, ওটা দুই ভাগে ভাগ করলে তো কমে যাবে। এই কমে যাওয়া অংশে কি করে চাষ করবি? যেটুকু হয় দিন, তাতেই হবে। আপনি দুই ভাগে ভাগ করে দিন আমাদের। দাদা তরমুজ বিক্রি করে বাড়ি করতে চায়, আর আমি পোশাক কিনতে চাই। আমি বাড়ি করতে চাই না, তাই আপনি আমাদের দুজনের জমি সমান ভাগে ভাগ করে দিন। আমরা আলাদা আলাদা চাষ করব। হ্যাঁ মহাশয়, তাই দিন, আমরা আর একসাথে চাষ করব না। আচ্ছা, তাহলে তোদের জমি 3 ভাগে ভাগ করা হবে। কেন 3 ভাগে ভাগ করা হবে কেন? হ্যাঁ, 3 ভাগে কেন ভাগ করা হবে? 2 ভাগ করতে হবে। কেন? আমি যে ভাগ করছি তার পারিশ্রমিক হিসেবে তো আমার 1 ভাগ পাও না। তারপর তারা দুভাই তাদের ভুল বুঝতে পারল যে তারা ভুল করেছে। আসলে একসাথে চাষ করলে বেশি লাভ পাওয়া যায় এবং পারস্পরিক বন্ধন দৃঢ় হয়। তাহলে তো আমরা অনেক কম জমি পাবো, এতে তো আমাদের চাষ করে লাভ করতে পারবো না। হ্যাঁ দাদা, ঠিক বলেছিস। তাহলে ভাগ করার দরকার নেই, আমরা দুজন একসাথেই চাষ করব। হ্যাঁ ভাই, তাই ভালো হবে। আচ্ছা, কিন্তু আমি যে ভাগ করতে এসেছি, আমি তো পারিশ্রমিক হিসেবে অর্ধেক তরমুজ পাবো, কি বলো? আচ্ছা, তাই হবে, আমরা আপনাকে অর্ধেক তরমুজ দেব। হ্যাঁ, আমরা আপনাকে আমাদের জমির অর্ধেক তরমুজ দেব। আমরা জমি ভাগ করব না, আমাদের ভুল হয়েছে। বুঝতে পেরেছিস তাহলে একসাথে চাষ করা কতটা লাভের? একসাথে চাষ করলে ফলনও ভালো হবে। একসাথে মিলেমিশে চাষ করবি এখন থেকে, কেমন? হ্যাঁ 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 প্রধান মশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর এমনটা করব না কখনো।
হ্যাঁ, তোরা যা তাহলে এখন আমার তরমুজের ভাগটা দিয়ে যাস। আচ্ছা প্রধান মশাই, ঠিক আছে। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে গেল। কিরে, জমি ভাগ করলি? এবার মায়ের ভাগ করবি না? এসব তুমি কি বলছো মা? তোমার ভাগ করব? তোরা এত বড় হয়ে গেছিস, আমার কথা ভুলে জমি নিয়ে তোরা দণ্ড করেছিস, প্রধানের কাছে গিয়েছিস, এতদিন কষ্ট করে তোদের মানুষ করার এই প্রতিদান দিলি? আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা সব সময় একসাথে মিলে থাকবো। তুমি একদম রাগ করো না মা। হ্যাঁ মা, আমরা জমি ভাগ করিনি। চলো মা, ভেতরে চলো। আমরা সব সময় তোমার সব কথা মেনে চলবো। ঠিক আছে, যদি আর কখনো তোরা এমন করিস তবে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, এই মনে থাকে যেন। মনে থাকবে মা, চলো মা, আর হবে না। আর এমন ভুল হবে না মা, চলো। এই রাজুর মা, রাজু যখন স্কুলে যাবে তখন লিলিকে ডাকতে বলবে, ওর আবার একা স্কুলে যেতে ভাল লাগে না। ঠিক আছে ভাবি, বলবো নে। ভাবি, তাড়াতাড়ি কাপড় ধোয়া শেষ করেন, তাহলে আজকের দিনটা ভালো যাবে না। কেন রাজুর মা? দেখছেন না ভাবি, রাব্বির বউ আসছে। ভাবি, আপনারা কি গল্প করছেন? বলতে না বলতে এসে হাজির, বাড়িতে যাওয়ার আর সুযোগটুকু হলো না রাজুর মা। কিছু কি হয়েছে ভাবি? কি আর হবে, সকাল সকাল তোমার মতো বাজা মহিলার মুখ দেখতে হলো আমাদের। এই দিনটা কি আর ভালো যাবে? ভাবি, এমন করে কেন বলছো? সন্তান হয় না, সে কি আমার দোষ বলো? তোমার দোষ না, ঠিক আছে, কিন্তু রাব্বি সত্যি অনেক ভালো, তার জন্য সে তোমাকে বাড়িতে রেখেছে। অন্য কেউ হলে কবেই তাড়িয়ে দিত তোমাকে। ভাবি ভাবি চলেন তো, এই বাজা মহিলার সাথে কথা বলার মানে আমাদের শুভ দিনটা অশুভ হয়ে যাওয়া। তুমি ঠিকই বলেছো রাজুর মা। মনিকা আর নিশি নন্দিনীকে অপমান করে বাড়িতে চলে যায়। ওদের কথা শুনে নন্দিনী নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। হায় বিধাতা, এই লিখেছিলে তুমি আমার কপালে। আজ একটা সন্তান নেই, তার জন্য আমায় কত অপমান করে সবাই। হয় তুমি আমায় একটা সন্তান দাও, না হলে আমায় তুলে নাও। নন্দিনী আরো কিছু সময় নদীর পাড়ে বসে কাঁদে। এরপর নদী থেকে গোসল করে কলসে পানি ভরে বাড়ি চলে আসে। বউ, তুমি বাড়ি ফিরেছ? আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি ভিজে কাপড় বদলে তোমায় খাবার দিচ্ছি। ঠিক আছে বউ। ওগো, আমাদের তো সন্তান নেই, সে জন্য গ্রামের কেউ আমার মুখও দেখতে চায় না। সবাই নানান ভাবে অপমান করে আমায়। তুমি কারো কথায় কান দিও না তো বউ, দেখবে বিধাতা ঠিক একদিন আমাদের একটা সন্তান দিবেন। ঠিকই বলেছো। বলি, বাজারে নাকি আজকাল মিষ্টি কুমড়ার খুব চাহিদা। তুমি বরং কিছু মিষ্টি কুমড়ার বীজ কিনে আমাদের এক টুকরো যে জমি আছে না, সেখানে চাষ করো। কথাটা তুমি মন্দ বলনি বউ, আমি আজই বাজার থেকে ভালো মানের মিষ্টি কুমড়োর বীজ কিনব। আমরা তো যেটাই চাষ করি সেটাই নষ্ট হয়ে যায়। আমি যে মা হতে পারবো না, এইসব তার জন্যই হচ্ছে। আহা বউ, এসব বাজে কথা বলো না তো, আমাকে কিছু ভাত দাও। অল্প কিছু ভাত আছে, এটা বরং ওনাকেই দিই। কি ভাবছো? কই, কিছুই তো ভাবছি না। এই নাও ভাত। রাব্বি খাওয়া শেষ করে বলে, বউ, বাজারের ব্যাগটা দাও তো। অনেক দিন হলো চাল ডাল কিছুই কিনিনি, আজ কাজ করে কিছু টাকা পেয়েছি, তাই দিয়ে বরং কিছু চাল ডাল কিনে আনবো। এই নাও। আজ তুমি যদি বাজার না করতে তাহলে কাল না খেয়ে থাকতে হতো।
তুমি চিন্তা করো না বউ, আমি কিছু মিষ্টি কুমড়োর বীজ আর কিছু চাল ডাল কিনে নিয়ে আসবো। এই বলে রাব্বি বাজারে চলে যায়। চাল ডাল সবজি ও কিছু মিষ্টি কুমড়োর বীজ কিনে রাব্বির সব টাকা শেষ হয়ে যায়। টাকা তো সব শেষ হয়ে গিয়েছে, বেশি তো বীজ কিনতে পারলাম না। এই বলে রাব্বি বাড়ির পথে হাঁটতে থাকে। তাড়াতাড়ি পা চালাই, সন্ধ্যা হলে জঙ্গলের ভেতর দিয়ে একা যেতে ভয় করবে। রাব্বি একা একা কথা বলতে বলতে একসময় জঙ্গলে চলে আসে। জঙ্গলের ভেতর রাব্বি কারো কান্নার আওয়াজ শুনতে পায়। কে কাঁদছে এমন করে জঙ্গলের ভেতরে? দেখতে হচ্ছে তো। রাব্বি কে কাঁদছে সেটা দেখার জন্য কিছু দূর এগুতেই একটা বুড়িকে দেখতে পায়। এ কি বুড়িমা, তুমি এই গভীর জঙ্গলে একা এভাবে কাঁদছো কেন? কাঁদছি কি আর সাথে রে বাবা, আজ 3 দিন ধরে একটু পানি ছাড়া পেটে কোনো দানা পড়েনি। ক্ষুধার যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। খাওনি কেন বুড়িমা? তোমার ছেলে মেয়েরা বুঝি তোমাকে খেতে দেয় না? এই পৃথিবীতে যে আমার কেউ নেই বাবা। আহারে, কি কষ্ট তোমার। বুড়িমা, তুমি বরং এই ব্যাগটা নিয়ে যাও। এটাতে কিছু চাল, কিছু ডাল আর কিছু সবজি আছে। তুমি তো একা মানুষ, তোমার এগুলো 5-6 দিন চলে যাবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, বুঝতে পারছি না। কতদিন পর আজ আমি পেট ভরে ভাত খাবো। বুড়িমা, তুমি এবার বাড়ি ফিরে যাও, সন্ধ্যা হয়ে এসেছে। এখন জঙ্গলে থাকলে তোমার বিপদ হতে পারে। ঠিকই বলেছো বাবা, তুমি অনেক ভালো মনের মানুষ। এইটা তুমি রাখো। এটা তো একটা লাউয়ের বীজ। হ্যাঁ, এই লাউয়ের বীজ তোমার কাছে রাখো, দেখবে তোমার সকল দুঃখ কষ্ট চলে যাবে। ধন্যবাদ তোমাকে বুড়িমা, আজ তাহলে আমি আসি। রাব্বি বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। ওগো, তুমি বাড়ি ফিরলে? তাজ এত দেরি হলো যে? আর তোমার হাতে কোনো বাজারের ব্যাগ নেই কেন? বাজার করনি আজ? করেছি বউ, করেছি, তবে সেগুলো এক বুড়িমাকে দিয়ে এসেছি। তুমি খুব ভালো করেছো। বুড়ি মানুষ, না জানি খাবার জন্য কত কষ্ট পেয়েছে। চলো চলো, তোমাকে খাবার দিই। বউ, চলো আমরা মিষ্টি কুমড়োর বীজ আর ওই বুড়িমার দেওয়া লাউয়ের বীজ জমিতে লাগিয়ে দেই। চলো। হ্যাঁ চলো, সারগুলোও নেই জমিতে দেবার জন্য। রাব্বি ও নন্দিনী সার ও বীজ নিয়ে মাঠে যায়। ওগো, তুমি ওপাশ থেকে বীজ লাগাও, আমি এপাশ থেকে বীজ লাগাই। বীজ লাগানো হলে আমি পানি দেব, আর তুমি সার দিও, কেমন? ওগো, বুড়িমার দেওয়া লাউয়ের বীজ তো এখনো লাগানো হলো না। আমার কাছে দাও একটা লাউয়ের বীজ, আমি ওই দিকটায় লাগিয়ে দিচ্ছি, কেমন? রাব্বি লাউয়ের বীজ লাগানোর সময় সেখানে রেশমি ও তার স্বামী মহেশ আসে। তা রাব্বি ভাই, এবার জমিতে কিসের বীজ রোপণ করলে শুনি? মিষ্টি কুমড়ো ও একটা লাউয়ের বীজ গো। এত মিষ্টি কুমড়োর বীজ লাগিয়ে কি করবে তোমরা? তোমাদের তো আর সন্তান নেই। এমন করে বলবেন না ভাবি, আল্লাহ চাইলে ঠিকই সন্তান হবে আমাদের। ওই আশা তোমার আর পূর্ণ হচ্ছে না ভাই। এমন বাজা বউ যদি ঘরে থাকে তাহলে আর কি সন্তানের মুখ দেখা যায়? ভাবি, আমার সন্তানের দরকার নেই। আপনি আর কখনো আমার বউকে এসব বলবেন না, এই বলে দিলাম। বউয়ের জন্য কত দরদ। তুমি এত কেন কথা বলছো শুনি? বাড়ি চলো। কেঁদো না বউ। আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হলো বলো। এসব কথা বাদ দাও, আজ থেকে আমাদের প্রতিদিন আমাদের ফসলের যত্ন নিতে হবে। ঠিক আছে,
নন্দিনী ও রাব্বি প্রতিদিন বীজগুলোতে পানি দিত, সময় মতো সার দিত। আস্তে আস্তে বীজগুলো থেকে চারা বের হয়। চারা থেকে অনেক বড় গাছ হয়। ওগো, দেখো আমাদের গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। তাই তো দেখছি, সব কয়টা কুমড়ো গাছে কত বড় বড় মিষ্টি কুমড়ো ধরেছে। সব থেকে অবাক হলাম কিসে জানো? কিসে? একটা লাউ গাছ, কিন্তু সেটা কত বড় হয়েছে, কত লাউ ধরেছে গাছটাতে। এই একটা গাছের লাউ বিক্রি করলেই আমাদের সারা বছরের সংসারের খরচ বেরিয়ে যাবে। এটা তুমি মন্দ বলনি। আমি আজকে লাউ বিক্রি করে আসি, না হলে লাউগুলো বতি হয়ে যাবে। ঠিক আছে, যাও। দুজনে লাউ গাছ থেকে লাউ তুলে হঠাৎ তাদের চোখ যায় একটা বড় লাউয়ের উপর। হুগো, দেখো দেখো কত বড় লাউ, আমি তো এত বড় লাউ কোনো দিনও দেখিনি। তাই তো বউ, চলো ওই লাউটা আগে তুলে নিয়ে আসি। হুগো, মনে হচ্ছে লাউয়ের ভেতর কোনো বাচ্চা কাঁদছে। এই লাউয়ের ভেতর বাচ্চা কোথা থেকে এলো? কে রেখেছে এই লাউয়ের ভেতর বাচ্চা? চলো আমরা বাচ্চাটাকে বের করি। তারা যখন লাউটি ছিঁড়তে যায়, সেখানে সেই বুড়ি এসে হাজির হয়। মেয়েটাকে তোমরা এখন বের করো না বাপু, এইভাবে মেয়েটাকে বের করলে সে মারা যাবে তো। আরে বুড়ি মাঝে, তা তুমি কিভাবে জানলে লাউয়ের ভেতর কোনো মেয়ে আছে? আমি যে এক কন্যাকে লাউয়ের ভেতর বন্দি করে রেখেছি। আপনি? হ্যাঁ, কিছুদিন আগে এক রাক্ষস এই ছোট্ট কন্যার বাবা মাকে খেয়ে ফেলে। সেই রাক্ষসের হাত থেকে এই কন্যাকে বাঁচানোর জন্যে আমি কন্যাটাকে লাউয়ের ভেতর বন্দি করে রেখেছি। বুড়িমা, কিভাবে মুক্তি পাবে এই মেয়েটা? যদি কেউ এই মেয়েকে তার বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করতে রাজি হয়, তারা যদি লাউটাকে নিজেদের রক্ত দিয়ে ধুইয়ে দিতে পারে, তবে লাউয়ের ভেতর থাকা বন্দি কন্যার মুক্তি মিলবে। বুড়িমা, আপনি লাউয়ের ভেতর বন্দি কন্যাকে আমায় দিয়ে দিন, ওকে আমরা বাবা মায়ের আদর দিয়ে বড় করব। এই জন্যই তো আমি ওকে দেবার জন্য তোদেরকেই বেঁচেছি। এবার তোদের রক্ত দিয়ে লাউটা ধুইয়ে দে। আমাদের কন্যা সন্তান, ওগো, আমরা বাবা মা হয়েছি। আজ থেকে কেউ আমাদেরকে আর কথা শোনাবে না। শোনো, তোমরা যে রক্ত দিয়েছো সেটা এই কন্যার গায়ে চলে গিয়েছে। লাউয়ে বন্দি কন্যার শরীরে আজ থেকে তোমাদেরই রক্ত বইছে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমাকে যে তুই সাহায্য করেছিস, এটাই তার পুরস্কার। আর একটা কথা, প্রতি পূর্ণিমার রাতে তোমাদের এই লাউ গাছে একটা করে সোনার লাউ ধরবে। তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এখন আমি আসি। আজ থেকে আমাদের মেয়ের নাম ললিতা। চলো চলো, আমরা ললিতাকে নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ চলো। নন্দিনী ও রাব্বি ললিতাকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা ললিতাকে আদর যত্নে বড় করে। বুড়ির কথা মতো রাব্বির লাউ গাছে প্রতি পূর্ণিমার রাতে একটা করে সোনার লাউ ধরে। সেটা বিক্রি করে তারা ধনী হয়ে যায়। রূপনগর রাজ্যে বাস করত এক নিঃসন্তান দম্পতি। অনেক বড় বড় বৈদ্য দেখিয়েও কোনো সন্তানের মা হতে পারেনি হীরা। সন্তান না থাকার পরেও তাদের সংসারে কোনো সুখের অভাব ছিল না। প্রতিদিনের মতো বীরু তার বউকে ডেকে বলল, বউ, ও বউ, আমি কিন্তু কাঠ কাটতে জঙ্গলে গেলাম। আমার যদি ফিরতে দেরি হয় তবে চিন্তা করো না, কেমন? দেরি কেন হবে? এই ঝড় বাদলের দিনে একটুও দেরি করবে না, তাহলে কিন্তু আমার অনেক চিন্তা হবে। বীরু জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। সে জঙ্গলে গিয়ে কাঠ কাটায় বেশ ক্লান্ত হয়ে গেল। তখন সে একটা গাছের নিচে বসলো।
হঠাৎ একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ এলো তার কানে। কে কাছে ওদিকে? মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ের কান্না। না, আমি কি ভুল শুনলাম? এই গভীর জঙ্গলে বাচ্চা আসবে কোথা থেকে? না না, সত্যি সত্যি তো কোনো বাচ্চা কাঁদছে। কান্নার শব্দ তো ওই দিক থেকেই আসছে। বীরু হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে গেল আর দেখলো একটা ছোট্ট মেয়ে একা একা বসে বসে কাঁদছে। বীরু মেয়েটার কাছে গিয়ে বলল, এই যে ছোট্ট মাটা, তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার মা বাবা কোথায়? ছোট্ট মেয়েটা আধো আধো বলিতে বলল, আমার নাম পলি। আমার মায়ের কাছে তো দিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। ও মা, তাই নাকি? তোমার এই জঙ্গলে একা একা ভয় করছে না? না তো, আমার তো কোনো ভয় লাগছে না। আমি তো পলি, তাহলে আমার ভয় কেন লাগবে? ও মা, তাই তো। এটা তো একটা পরিমা, পরিদের আবার ভয় করে নাই। আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা পরিমা, আমরা তোমার মা না আসা পর্যন্ত তাহলে এখানেই অপেক্ষা করি, কেমন? আচ্ছা, ঠিক আছে। বীরু পরীকে নিয়ে সেই জায়গায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো, কিন্তু পরীর মা সেখানে আর ফিরে এলো না। তখন বীরু পরীকে বলল, পরিমা, তোমাকে তো কেউ নিতে এলো না। এখন তুমি কি এই জঙ্গলেই থাকবে নাকি আমার সাথে যাবে? আমার তো এখানে বালি নেই, আমি এখানে কাল কাতে থাকবো। সেটা তো ঠিক কথা। তাহলে চলো আমার সাথে। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। তাহলে কি তুমি আমার বাবা হবে? পরীর কথা শুনে বীরুর চোখ দুটো ছলছল করে উঠল। সে পরীর দিকে তাকিয়ে বলল, হব রে মা, হব। আমার যে কোনো সন্তান নেই। আল্লাহ হয়তো এতদিন তোর জন্যই আমাদের নিঃসন্তান রেখেছে। বীরু পরীকে পেয়ে খুব খুশি হলো। সে খুশি মনে পরীকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে সে তার বউকে ডাকলো। বউ, ও বউ, আরে কোথায় গেলে? দেখো কাকে নিয়ে এসেছি। আরে, কাকে নিয়ে এসেছো শুনি? আর এত দেরি করলে কেন তুমি? তোমায় নিয়ে কত চিন্তা আমার, সে কি তুমি জানো না? সে বীরুর দিকে ভালোভাবে তাকিয়ে দেখল তার কোলে ছোট্ট একটা ফুটফুটে মেয়ে। বীরুর কোলে এত সুন্দর একটা মেয়ে দেখে বীরুর বউ বলল, ও মা, এটা কি? তুমি এত ছোট্ট একটা মেয়েকে কোথায় পেলে? বউ, আমাদের তো কপাল খুলে গিয়েছে। আল্লাহ আমাদের সন্তান দেয়নি তাতে কি? দেখো কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে পেয়েছি। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় পেলে তুমি একে? তখন বীরু তার বউকে সব কথা খুলে বলল। সব শুনে বীরুর বউ তো খুব খুশি হলো। সে ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বলল, আমার ছোট্ট মেয়ে তুই আমার কোলে আরো আগে আসতে পারিসনি? আলো আদে কিভাবে আঁটবো? তোমরা কি আমাদের কাতে দিলে নাকি? হোমা, কি মিষ্টি সুন্দর করে কথা বলে। সত্যি তো, আমরা তো তোর কাছে ছিলাম না, কিন্তু এখন থেকে থাকবো, কেমন? হ্যাঁ, ঠিক আছে। বীরু আর তার বউ ছোট্ট পরীকে পেয়ে খুব খুশি ছিল। তাদের মেয়ে পরীকে পেয়ে তাদের অপূর্ণ সংসারটা যেন এবার পূর্ণতা পেল। আস্তে আস্তে পরীর ভেতর কিছু অস্বাভাবিক দৃশ্য দেখা গেল। প্রতিদিন রাতে যেন কারো গুনগুন কান্নার আওয়াজ বীরু ও তার বউ শুনতে পায়। হোগো, রোজ রাতে কে এত গুনগুন করে কান্না করে? প্রায় রাতেই তো এই কান্নার আওয়াজ আমার কানে আসছে। আমিও তো শুনি, কিন্তু তুমি ভয় পাবে তাই তোমায় কিছু বলিনি। আজ রাতে যদি কারো কান্নার আওয়াজ শুনি তবে আমরা বাইরে গিয়ে দেখব আসলে আমাদের বাড়ির পাশে কে রোজ কান্না করে। আচ্ছা, ঠিক আছে। সেদিন রাতে তারা তিনজন খাবার খেয়ে শুয়ে পড়ল।
মাঝরাতে বীরু শুনতে পেল আবারও সেই কান্নার আওয়াজ। বীরু তার বউকে ডেকে বলল, বউ, ওঠো, দেখো আজও কেউ কান্না করছে। তুমি কি বাইরে যাবে? হ্যাঁ চলো তবে। আমাদের ঘরের দরজাটা এমন খোলা কেন? আমাদের মেয়ে কোথায়? তাই তো, তাড়াতাড়ি বাইরে চলো। কান্নার আওয়াজ পেয়ে মেয়েটা আবার বাইরে গেল না তো। তারা দুজনই আতঙ্ক চোখে বাইরে এসে দেখলো তাদের ছোট্ট পেয়ারা গাছটায় মাথা ছাড়া একটা মেয়ে বসে কাঁদছে। ওগো, এই মেয়েটাকে, এর তো মাথা মুন্ড কিছু নেই। ভয় পেও না বউ, চলো আমরা মাথা কাটা মেয়েটার কাছে গিয়ে দেখি। তারা দুজন মাথা কাটা সেই মেয়েটার কাছে যায়। বীরুর বউ মনে সাহস নিয়ে মেয়েটার কাছে জিজ্ঞেস করে, কে তুমি? প্রতি রাতে আমাদের বাড়ি বসে কান্না কেন করো? আমাকে চিনতে পারছো না তোমরা? আমি যে পড়ি, তোমাদের পড়ি। কি পরি? আমার পরি? তোর এই অবস্থা হলো কি করে মা? ও গো, আমার মেয়েটাকে দেখো, জিজ্ঞাসা করো ওর কেন এই অবস্থা হয়েছে। পরি তার মায়ের কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, এতদিন তো আমি তোমাদের সাথে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে। তোমাদের কাছ থেকে এবার আমায় চলে যেতে হবে। আমি তোমাদের বলতেও পারছি না। এ তুই কি বলছিস মা? আমাদের কাছে থেকে চলে যাবি মানে? তুই চলে গেলে তোর মা তোর জন্য পাগল হয়ে যাবে। বাবা, সেদিন আমি তোমায় বলেছিলাম না আমি পড়ি, কিন্তু আমি ছোট্ট থাকায় তুমি আমার কথা বিশ্বাস করোনি। মনে করেছিলে হয়তো আমার নামটাই পড়ি, কিন্তু না বাবা, আমি এক অভাগী পড়ি। তুই পরি হোস আর যাই হোস না কেন, তুই তো আমাদের মেয়ে। বল, তুই আমায় ছেড়ে কোথাও যাবি না মা? কোথাও যাবি না? মা, আমার 12 বছর পুরোতে আর মাত্র 2 দিন বাকি আছে। আমার যেদিন 12 বছর পূর্ণ হবে সেদিন থেকে আমি সারা জীবনের জন্য মাথা ছাড়া কন্যা হয়ে যাব। কি বলছিস তুই এটা? হ্যাঁ মা, সেই দিন আমার পরিমা আমাকে সাথে নিয়ে জঙ্গলে এক সাধুর সাথে দেখা করতে এসেছিল। আমি খেলতে খেলতে বাইরে বেরিয়ে এসেছিলাম, আর তখন একটা মাথা কাটা ডাইনি আসে আমার কাছে। এই তো একটা ছোট্ট পরি পেয়েছি। আমি এই মুন্ডু কাটা গলা নিয়ে 1 যুগ ধরে অপেক্ষা করছি। কোন পরীর গলা যদি পাই তাহলে আমার এই গলায় বসাতে পারি, তাহলে যে আমি আবার ঠিক হয়ে যাব। না না, আমাকে মেলো না। আমার মা কিন্তু তোমার খুব বকবে। তোর মা তোকে আর কোনোদিনও খুঁজে পাবে না, আর না তুই তোর মাকে খুঁজে পাবি। এই বলে ডাইনিটা ছোট্ট পরীর মাথা কেটে ডাইনির গলায় বসিয়ে নিল। ডাইনিটা যাবার সময় বলল, তোর মাথা একটু পরেই তোর রূপে ফিরে আসবে। এটা ডাইনির দেওয়া মায়াবী মাথা। 10 বছরের পরে প্রতি রাতে তুই মাথা ছাড়া থাকবি, আর 12 বছর পর তুই আমার মতো সব সময় মাথা ছাড়া থাকবি। তোর মাথা যেহেতু ডাইনি নিয়েছে, তাই তুই কোনোদিনও পরিরাজ্যে ফিরতেও পারবি না। এই বলে ডাইনিটা সেখান থেকে উধাও হয়ে গেল। ওগো, এবার আমার মেয়েটার কি হবে? কিভাবে ঠিক করব আমার মেয়েটাকে? চিন্তা করো না বউ, আমাদের মেয়েটাকে জঙ্গলের সেই গুহার তান্ত্রিকের কাছে নিয়ে যাব। পরদিন বীরু তার মেয়ে ও বউকে নিয়ে জঙ্গলে গুহার ভেতরে সেই তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিকের কাছে গিয়ে তারা পরীর সব কথা খুলে বলল। সব শুনে তান্ত্রিক বলল, এই তাহলে সেই পরিরানীর মেয়ে। এর মা একে অনেক খুঁজেছে, পায়নি। যাই হোক, এই মেয়ের 12 বছর পূর্ণ হবার আগে সেই ডাইনিকে আমার কাছে আনতে হবে। তান্ত্রিক মশাই, সেই ডাইনিটাকে আমরা কোথায় খুঁজে পাবো? একটু চেষ্টা করে দেখুন ডাইনিটাকে আপনার কাছে আনতে পারেন কিনা। একটা উপায় অবশ্যই আছে, দেখতে হবে কাজে লাগে নাকি। তান্ত্রিক তার মন্ত্র পাঠ করতে লাগলো। এমন সময় সেই ডাইনিটা তান্ত্রিকের গুহার ভেতর এলো ও তান্ত্রিককে বলল,
এই তান্ত্রিক, তুই আমাকে ডেকে পাঠালি কেন? তাড়াতাড়ি বল। তোর মনে আছে 12 বছর আগে তুই এই ছোট্ট মেয়েটার মাথা কেটে নিয়েছিলি? আজ সেটা ফিরিয়ে দে। ওকে মাথা দিয়ে আমি মাথা ছাড়া থাকবো? মূর্খ তান্ত্রিক, এই জন্যই তুই আমাকে ডেকেছিস? এই কথা বলার সাথে সাথেই তান্ত্রিক তার মন্ত্র শক্তি দ্বারা ডাইনিটার গায়ে ফু দিল, আর সাথে সাথে ডাইনিটা বলল, ছেড়ে দে, ছেড়ে দে আমায় তান্ত্রিক। আমি এই মেয়েটার মাথা এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। মরে গেলাম রে, আমি আর কোনো দিনও কারো মুন্ডু নেব না। ছাড়, ছাড় আমায়। এই বলে ডাইনিটা ঘাড় থেকে মাথা খুলে পরীর মাথায় লাগিয়ে দিল। তারপর পরী নিজের মাথাটা ফিরে পেয়ে খুব খুশি হলো। বাবা মা দেখো, আমি আমার মাথা ফিরে পেয়েছি। এখন থেকে আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে পারবো। হ্যাঁ রে মা, আমি তোকে সারা জীবনেও হারাতে চাই না। তারা তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। এরপর তারা তাদের মেয়ে পরীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।